আম্মি, আম্মি জান, এই দেখো, এখন আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। এইভাবেই একদিন আমি এমন ভীষণ কষ্ট নিয়ে এই দুনিয়া ছেড়ে। আর বলতে পারল না মোম। তার আগে তার হাত থেকে কেউ একজন ছো মেরে ফোনটা কেড়ে নিল। তাকাতেই দেখলো রক্তচক্ষু নিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে নব। ফুসফুস করতে করতে কানে নিল ফোনটা। অশ্রাব্য ভাষায় গালি দিতে গিয়েও দিল না আতিয়ার মা ডাকটা শুনে। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল, তারপর এক নাগাড়ে বলল, আমি চাই না কারোর জন্য কষ্ট পেয়ে আমার মম চোখের পানি ফেলুক। এতে তার মস্তিষ্কে চাপ পড়ে। আপনি তা খুব ভালো করেই জানেন। সে আপনি তার আম্মু হন বা অন্য কেউ। তাই নেক্সট টাইম আমার মমের সাথে কথা বলার সময় সাবধানে কথা বলবেন, না হলে কথা বলারই প্রয়োজন নেই। বলেই কেটে দিল ফোনটা। তীব্র রাগে ছুঁড়ে ফেলল ফোন। সাথে সাথেই টুকরো টুকরো হয়ে গেল অবনের ফোন। নভ তাকালো অবনের দিকে, গর্জে উঠে বলল, আমার অনুমতি ছাড়া তুমি কেন ওকে ওর মায়ের সাথে কথা বলতে দিলে আব্বু? হোয়াই? কেঁপে উঠল উপস্থিত সকলেই, এমনকি সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা পলেও, যে এতক্ষণ সবই দেখছিল তবে দূর থেকে। নভ একবার তাকালো তার দিকে, ওভাবেই বলল, সব মায়েরা আমার মায়ের মতো নয় আব্বু। তারা সন্তানদের সাথে নির্লিপ্ত থাকতে পারে না। সন্তানের টানে বুক ফাটিয়ে কান্না করে তারা। আর সব সন্তানও আমার আর নোভার মতো নিজেকে সামলাতে পারে না। তেমনি আমার মোমও পারে না। কেন দিলে তুমি ওকে ফোন? অবন বুঝল কথার মাঝে কতটা না পাওয়া জমে আছে নভের। কষ্ট পেলেন না তিনি, তবে অগোছালো ভাবেই বলতে লাগলো, নভ, আমি সত্যিই জানতাম না মম্মার এমনটা হবে। আমি তো ভেবেছিলাম এমনই কথা। আর বলল না অবন। তার আগেই কানে ভেসে এলো মোমের ফুপিয়ে কান্নার আওয়াজ। এতক্ষণ নীরবে কাঁদলেও এখন আর সামলাতে পারল না মোম নিজেকে। নভ এগিয়ে গেল, বসা অবস্থাতেই মোমকে জড়িয়ে ধরল। মোমের মাথাটা গিয়ে ঠেকলো নভের পেটের কাছটায়। আনমনে মোমও নভের কোমর জড়িয়ে ধরল। কাঁদে না মম, প্লিজ কাঁদে না। কষ্ট হবে তোমার, বোঝার চেষ্টা করো মম। মোম যেন নিজের অন্তরানুভূতি সব উগলে দিতে চাইল। কাঁদতে কাঁদতে গুনগুনিয়ে বলে উঠল, আমার আম্মি, আম্মি খুব কষ্ট পাচ্ছে। আমি আরেকটু কথা বলবো আম্মির সাথে, আরেকটু কথা বলতে দিন না। আম্মি, আমায় সবাই দূরে ঠেলে দিচ্ছে। আমার আম্মি ছাড়া আমায় একটু কথা বলতে দিন না। নভ আরেকটু শক্ত করে চেপে ধরল মোমের চুলের ভাঁজের হাতটা। বলবে তো মম, তবে এখন না, পরে। তোমার মাথায় যন্ত্রণা করছে না? এখন একটু খেয়ে নাও, দেন মেডিসিন নিলেই যন্ত্রণা কমে যাবে। দেখি। বলতে বলতে মোমের মুখটা উপরের দিকে তুলল, চোখগুলো মুছিয়েও দিল। চোখের ইশারায় রুবিকে বলল মোমের খাবার দিতে। তিনিও নিজ হাতে পাস্তা তুলে নিয়ে এলেন। নভ বসল মোমের পাশের চেয়ারটায়, চামচে পাস্তা তুলতে তুলতে বলল, তোমরা সবাই খেয়েছো আব্বু? অবন জবাব দিল, না, মাত্র এলাম। তাহলে বসে পড়ো। আর তিশুকে এসব কিছু বলার দরকার নেই। দ্রুত খেয়ে নাও, সবাই কাজে লাগতে হবে। নোভা বসতে বসতে বলল, আমরা আবার কি কাজ করব? নভ মোমের মুখে খাবার তুলে দিতে দিতে বলল, কেন? তোরা তো এখন সাদা শুরু করলে বিকেল হয়ে যাবে এমনিতেই। নোভা মুখ কুচকালো, বলল, ভাইয়া! নভ উত্তর দিল না, মোমকে খাওয়াতে ব্যস্ত হলো। আমি খেয়ে নিচ্ছি, আপনি আপনারটা খান। এত কিছু ভাবতে হবে না তোমায়। খাওয়ার হলে আরও আগেই খেয়ে নিতে। মোম আর কথা বাড়ালো না, খাওয়ায় মনোযোগ দিল। একের পর এক মোমের কাঁধে সারি রাখছে চৈতি, স্মৃতি, নোভা, ইস্যু মিলে। পরপরে আবার সরিয়ে নিচ্ছে। এ বলছে এটাই বেশি সুন্দর লাগছে, ও বলছে ওটাই বেশি সুন্দর লাগছে। এক প্রকার ঝগড়া লেগে গেছে প্রায়। এদের এসব কাণ্ড মোম বসে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এসবের মাঝেই জিয়া এসে ঢুকলো হাতে একটা প্যাকেট নিয়ে।
এটাই মমের ড্রেস আছে, নব ভাইয়া পাঠাইলো, বলেছে দ্রুত রেডি হতে, বরের গাড়ি এই এলো বলে। সবাই মিলে প্যাকেটটা খুলে দেখলো খুব সুন্দর স্টোনের কারুকাজের একটি নীল লেহেঙ্গা, সাথে জুতো জুয়েলারি সবই আছে। ওয়াও, চৈতির কথায় তার দিকে তাকিয়ে ইস্যু বলল, রাগ তোর ওয়াও, আমরা সবাই শাড়ি পরছি আর মোম লেহেঙ্গা পরবে। সত্যি, দিস ইজ নট ফেয়ার। জিয়া গিয়ে লেহেঙ্গাটা মোমের হাতে দিতে দিতে বলল, মম, তুই এটা পরে আয় দ্রুত। মোম শুনল। এমনিতেও শাড়ি পরতে ইচ্ছে হচ্ছে না। এতদিন রিসোর্টের শাড়ি পরে থাকতে থাকতে এক প্রকার বিরক্তি চলে এসেছে তার। লেহেঙ্গাটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল মোম। নব ভাইয়া সাফ সাফ মানা করেছে মম যাতে শাড়ি না পরে। জিয়ার কথায় উদাস হলো সকলেই। সে বলল আর তুইও কিছু বললি না? চৈতির কথায় জিয়া তাকালো তার দিকে। আমার কি সে সাধ্য আছে যে তার ডন অবয়ব রায়ানিসের মুখের উপর তর্ক করব? কথাটাও ঠিক, তারা কেউই এই তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারবে না। স্মৃতি লাফিয়ে বসে উঠল। এই নোভা, তুই তো নব ভাইয়ের আপন বোন, তুই কি একবার বল না। ইন্না নিল্লা পড়ল নোভা। আমায় তুই পাগল পাইছিস স্মৃতি আপু? অন্য ব্যাপার হলে ওকে ডান, কিন্তু এই দুদিকে যা দেখলাম, আমার ভাইয়াটা কিউটি পাইকে নিয়ে একটু পজিটিভ, তাই ওকে নিয়ে আমি কিছুই বলতে পারবো না। ইস্যু তুড়ি বাজিয়ে বলল, এই আমার ভাইয়াকে দিয়ে বানালে হয় না? যতই হোক প্রায় সেম এজ, শুনলেও শুনতে পারে। কথাটায় জোর দিল সকলেই। এর মাঝে আবার নোভা বলে উঠল, এই তোর ইউনিক ভাষাওয়ালাকেও বলিস, বন্ধু তো হয়তো মেনে নেবে ভাইয়া। কথা মতোই 2 মিনিটের মাথায় হাজির করা হলো নিশান আর তেজকে। কি আরে বিবি, শালিরা তোমরা আমাকে ওর খেললে টাইকলা, তাও আবার তোমাকে হাজুনি গুজুনির টাইমে আন্ডা কি তোমাকে হাজাই দিমুনি? থামো তো তুমি। কেন ডেকেছিস সেটা বল, বাইরে প্রচুর কাজ। নিশানের কথায় সবাই সরাসরি কথা বলতে লাগলো। ইস্যু বলল, তোকে একটা কাজ করতে হবে ভাইয়া। দ্রুত বল কি, এখন আবার মার্কেট থেকে কিছু এনে দিতে পারবো না। ও এখন নিজের ওই সাতচু নেব বললে তো ঠিকই যেত। খেয়াল হলো নিশানের যে এখানে আখি নেই। এই আখি রেডি হচ্ছে না? তোর বউ তো আমাদের সাথে সাজবে না, তার নাকি এতে প্রবলেম হবে, তাই তিনি আমাদের থেকেও গর্জিয়াস সাজার জন্য একা একা সাজছেন। অবাক হলো নিশান, বলল, নীলকে নিয়ে একা একা সাজছে? মাথা খারাপ? নীল সোনা তো আব্বুর কোলে কোলে আছে। ইস্যুর থেকে কথা কেড়ে নিয়ে নোভা বলল, ওহ, তোর বউয়ের সাথে তোর শালিও আসছে সেখানে। ভালোই হয়েছে, নিশান ভাইয়ের ওই প্যাঁচামুখোশালী এখানে আসলে আমরা আর সাজতে লাগতো না। আচ্ছা কি কাজ সেটা বল। নভ ভাইয়াকে রাজি করাতে হবে যে মোম লেহেঙ্গা নয় শাড়ি পরবে। কথাটা শুনেই 2 কদম পিছিয়ে গেল নিশান। খাইছে রে, আমি নাই এখানে। বিরক্ত হলো সবাই। ইস্যু এবার তাকালো তেজের দিকে। তুমি অন্তত বলো। হেমা বউ, তুই কি আরে হাগল হাইছুনি? আই হাইতাম না। অনেক বোঝানোর পরেও রাজি হলো না দুজন। অবশেষে নিশান বলল, শোন, তোদের একটা কথা বলি, আমি গুপ্তচরদের কাছ থেকে জেনেছি। সবাই একসাথে বলল, কি? গতকাল হলুদের সময় কলোনির কয়েকটা ছেলে মোমের দিকে অন্যভাবে তাকিয়েছিল। একটা তো কয়েকবার কথা বলতেও চেয়েছে, তবে মোমো পাত্তা দেয়নি তেমন। এই ব্যাপারটা আমাদের নববাস পাখি দেখেছে। আজ সকালে খবর পেলাম সেই ছেলেটার সাথে কথা বলতে চেয়েছিল, সে ছাড়া বাকি সব হাসপাতালে ভর্তি। চোখ বড় বড় হয়ে গেল সবার, শুধু তেজ ছাড়া, কারণ এই ব্যাপারে সে সবই জানে। নোভা অবাক থেকেই বলল, আর যে কথা বলতে চেয়েছিল সে, তোকে ভাইয়া ছেড়ে দিয়েছে। কথাটা শুনে আড়ালে হাসলো তেজ। নিশান বলল, তার কোনো খোঁজ পাওয়া যায়নি, রাত থেকে বাড়িতেও ফেরেনি শুনলাম। হয়তো ভয়ে কোথাও পালিয়ে গেছে। তেজ আবারও হাসলো।
আর মনে মনে বলল, সে অবয়ব রায়ান স্যারের কলিজায় হাত দিয়েছিল। নববাস পাখির থেকে পালানো কি এতটাই সোজা? গুনে গুনে 23 টুকরা করছে ওই ছোকরাকে। এতক্ষণে হয়তো নদীর হাঙ্গরগুলো সবগুলো টুকরো খেয়ে হজমও করে ফেলেছে। নিশান আবারও বলতে লাগলো, সে তো পরের কথা, আমার সাদাসিধা ভাই তুলনকেও ধমকেছে নব ভাই। এই কারণ ওই যে স্টেজে অজ্ঞান হওয়ার সময় মোমোকে ধরেছিল। অবাক হয়ে জিয়া বলল, হ্যাঁ, এটা কি হলো? সে আর বলতে, জানিস কেমনে ধমকেছে? এই কথা বলেই নিশান অভিনয় করে নভের মতো গম্ভীর হয়ে বলল, বল তুলেন, আমার মোমোকে বাজেভাবে টাচ করিসনি তো? সত্যি করে বল। বেচারা তুলেন তো ভয়ে শেষ, এখনও নবভাইকে এড়িয়ে এড়িয়ে চলছে। সব যেন সবার মাথার ওপর দিয়ে গেল। নভ এত কিছু করেছে, কিন্তু কখন? কেউ তো কিছুই বুঝতে পারল না। এখনও সবার সামনে কি স্বাভাবিক আছে নভ। সবাই বুঝলো মোমকে লেহেঙ্গা পরতেই হবে। অগত্যা নিশান আর তেজ চলে গেল রুম থেকে। জিয়া একটু ভেবে বলল, এই নব ভাইয়া মোমের জন্য এত কিছু করছে? ব্যাপারটা তো নর্মাল না। এই নব ভাইয়া কি মোমের লাভ করে? সবাই এখন 80% শিওর যে তাদের দ্য গ্রেট নভ ভাই অবশেষে প্রেমে পড়ল। নোভা বলল, কিন্তু যার প্রেমে পড়ল সে কি জানে? আসলেই কোথায় মো? এখনো বের হয়নি? জিয়া গিয়ে ওয়াশরুমে দরজা ধাক্কালো। মোম একটু খুলে মুখ বের করে বলল, ভাইয়ারা চলে গেছে? হ্যাঁ, তুই এখনো বের হসনি কেন? এবার বেরিয়ে আসতে আসতে বলল মোম। তখন একটু দরজা খুলে দেখলাম ভাইয়ারা রুমে। তো বের হলি না কেন? কি করে বের হব? ওনা তো নেইনি ওয়াশরুমে। ও আচ্ছা। ব্রাইডাল সাজে অসাধারণ লাগছে তিশুকে। কুড়িঘর স্টেজে দাঁড়িয়ে আছে সে। সামনে পথ দিয়ে নানা ভঙ্গিতে নাচতে নাচতে এগিয়ে আসছে বর ভেসে থাকা রাহান। সাথে এখনকার ট্রেন্ডিং সং এ দিল চলেগা আপনা কোই বাহানা। তিশু দেখছে তার সামনে থাকা সুদর্শন পুরুষটাকে। অ্যারেঞ্জ ম্যারেজ বলে খুব একটা কথাও হয়নি তাদের। এই হাতে গোনা কয়েকবার, তাও যে রাহান এভাবে তাকে চমকে দেবে তা ভাবতে পারেনি তিশু। নাচতে নাচতে স্টেজে উঠে এলো রাহান। হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দিল তিশুর দিকে। রাহানের কাজ দেখে নিচে সবাই হো করে আওয়াজ তুলল। লজ্জা মিশ্রিত হাসল তিশু। চঞ্চল মেয়েটাও আজ লজ্জা পাচ্ছে। এটাই কি বিয়ে নামক সম্পর্কের অনুভূতি? হয়তো। নতুন ভাবনা শুরু হলো সামনে থাকা রাহানকে নিয়ে। লোকটাকে সত্যি তাকে মনের রানী করে রাখবে? উত্তর খুঁজল না তিশু। মুচকি হেসে হাত রাখলো রাহানের হাতে। রাহানও প্রাপ্তির হাসি হাসল। উঠে দাঁড়িয়ে চোখ রাখলো তিশুর মুখশ্রীতে। আলতো স্বরে উচ্চারণ করলো। লজ্জায় নুয়ে পড়ল তিশু। বিয়ে পড়ানো শুরু হলো। সাথে সাথে নতুন দম্পতির মনে হানা দিল নতুন সুখানুভূতি। এই দিল চলেগা আপনা কোই বাহানা, गोरी को होगा अब साजन के घर जाना। কানের পাশে মোহনীয় কণ্ঠে গানটা শুনে চমকে তাকালো মোম। ঘুরতেই চোখ পড়ল নীল রঙের পাঞ্জাবির গলার কাজ করা বোতামগুলো। মুখ তুলে তাকালো উপরে। চাপদারির ভাঁজে উকি মারা নভের মুখটা চোখে পড়ল। তার দৃষ্টি স্টেজের দিকে। মোমো মুখ ঘুরিয়ে তাকালো সেদিকে। মুচকি হেসে বলল, আপনার গানের গলা যথেষ্ট সুন্দর। এমন রোমিও না হয়ে গায়ক হলেও মানাতো। নভ মুখ না নাড়িয়ে শুধু চোখগুলো নামিয়ে তাকালো মোমের দিকে। আলতো হাসলো। মুখটা নামিয়ে ঠোঁট দিয়ে মোমের কানের লতি ছুঁই ছুঁই করে লো ভয়েসে বলল, নেক্সট সিরিয়াল তোমার। আবেশে মোম চোখ খিচে বন্ধ করে ফেলল। খামচে ধরল লেহেঙ্গার নিচের অংশ। নভ আবারও সুর করে গেয়ে উঠল, दुल्हन तो शर्माई साजन जी घर आई। মোম একদম এক কদম সরে দাঁড়ালো। নভ তার বাহু ধরে টেনে ঘোরালো নিচের দিকে। মোম এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো নভের দিকে। আজ নভকে অন্যরকম লাগছে। মোহনীয়
নভের তীক্ষ্ণ চাহনি যুক্ত চোখগুলোর মায়ায় ডুবল মোম। আজ নিখুঁতভাবে আবিষ্কার করল মোম। নিঃসন্দেহে নভ একজন সুদর্শন পুরুষ, তাই বলেই তো এত এত মেয়ে তার সাথে থাকতে চায়। মোমের হঠাৎ মাথায় এলো, আচ্ছা, জীবন কি এতটা সুদর্শন ছিল? নিজের ভাবনায় নিজেই থুতু ছেটালো মোম। কী সব ভাবছে সে? কেন আবার ওই চিমানের কথা ভাবছে সে? ভাববে না ওই ছেলেটার কথা, যে তার আর তার পরিবারের ইমোশন নিয়ে খেলেছে? কোথায় হারালে মম?